এই মুহূর্তে চিকিৎসকরা, এ রাজ্যের চিকিৎসকরা সিজিও কমপ্লেক্সের দিকে, তাদের এই অভিযানের এই পথে নামার উদ্দেশ্যটা কি, কারণটা কি? কারণ তারা বিশ্বাস রাখে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিশ্বাস রাখতে পারছেন না যে অভয়ার তদন্ত প্রক্রিয়া, তার ধর্ষণ এবং খুনের তদন্ত প্রক্রিয়া ঠিক পথে এগোচ্ছে। আজ তারা বেরিয়েছেন সিবিআইকে প্রশ্ন করতে, তাদের কাছে মিছিল করে যাচ্ছে, তাদের কাছে প্রতিনিধি দল নিয়ে যাচ্ছে। এরপর সোমবার তারা যাবেন লালবাজারে, কলকাতা পুলিশের সদর দপ্তরে, সেখানে প্রশ্ন করতে ঠিক কী কী কারণ তারা ঘটনাস্থল, অর্থাৎ যেখানে ধর্ষণ এবং তারপরে খুন হয়েছিলেন অভয়া, সেখানকার প্রমাণ লোপাট করেছে। কেন ওই অপরাধ স্থলটাকে পাহারা দেওয়ার বদলে পুলিশ এটা নিশ্চিত করেছে যাতে সেখান থেকে প্রমাণ এবং তথ্য সংগ্রহ সব থেকে কম করা যায়। কিভাবে পুলিশ সেটা নিশ্চিত করেছে তা দিনের আলোর মতো স্পষ্ট। এই মুহূর্তে এ রাজ্যের চিকিৎসকরা একটা ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত যায় এই দেশের সেরা তদন্তকারী সংস্থাগুলোর অন্যতম একটি সংস্থার হাতে। সেই সংস্থার কলকাতার অফিসে গিয়ে, তাদের দপ্তরে গিয়ে এই দাবি জানাতে যাচ্ছেন তদন্ত যেন ঠিক পথে এগোয়। প্রশ্নটা এখানে, কেন এই দাবি কেন করতে হয়? একটা সভ্য ভদ্র গণতান্ত্রিক দেশে সংবিধান আছে, সংবিধান মেনে লোকজন চলে, এমনটা দাবি করেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত সবাই। এমন একটা দেশে চিকিৎসকদের একটা ধর্ষণ এবং খুন ঘটনা অবশ্যই সাধারণ নয়, অসাধারণ। আর অসাধারণ বলেই, অভূতপূর্ব বলেই, ভয়ঙ্কর বলেই তদন্ত হবেই এবং বিচার পাবে নিয়ে নিশ্চয়তাটাও ভীষণ স্বাভাবিকভাবে আসার কথা, অন্তত আমাদের মতো দেশ যারা গর্ব করি। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ, উপমহাদেশের একমাত্র দেশ যেখানে কখনো কোনো স্বৈরতান্ত্রিক শাসন কায়েম হয়নি, ওই জরুরি অবস্থা 2 বছর বাদ। আর জোরের সঙ্গে, গর্বের সঙ্গে বলি, এদেশে গণতন্ত্রের ক্ষমতা অসীম। সেই গণতন্ত্রকে একটা ধর্ষণ এবং খুনের তদন্ত যাতে ঠিকমতো হয় তার জন্য চিকিৎসকদের পথে নামার কথা বলে, মানে নামতে হবে, এটা তার প্রাক শর্ত, এমন কথা বলে? নিশ্চিতভাবে বলে না। কিন্তু ডাক্তারদের এই সিবিআই অভিযান, এই অভিযানের পিছনে কি? সাম্প্রতিকতম থেকে শুরু করে অভিক দে বলে একটা, আমার এদেরকে আপনি সম্বোধনে আপত্তি আছে, আপনারা জানেন, যাই হোক, তবুও ভদ্র সমাজের ভদ্রতা রক্ষার্থে আমি একজন বলছি আপাতত। কিন্তু যা শুনতে পাচ্ছি সেটা ওই সন্দীপ ঘোষের মতোই, প্রায় ওই একই ক্যাটাগরি। একজন না বলে একটাও বলা যায়, আপাতত একজনই বলছি। অভিক দে বলে একজন ডাক্তার, কলকাতা পুলিশের অন্যতম একজন ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়, তাকে দিয়ে আজকাল প্রেস কনফারেন্স করাতে বেশি পছন্দ করে সরকার। তিনি বারবার করে প্রেস কনফারেন্স করছেন, আর প্রত্যেকটা প্রেস কনফারেন্সের পর তিনি আমাদের হাতে নয়, বিরোধীদের হাতে নয়, তিনি আসলে রাজ্যের, দেশের সাধারণ মানুষের হাতে এত বড় একটা প্রশ্ন ভাণ্ডার তুলে দিচ্ছেন যে আসলে এই ব্যবস্থাটায় আস্থা রাখা যায় না যায় না। কেন? ছবি দেখি সংবাদ মাধ্যমের সামনে ইন্দিরা শেষ যে প্রেস কনফারেন্স করেছেন, সেই ছবিটার দিকে একটু নজর রাখি। আমার সহকর্মীদের বলবো সেই ছবিটার দিকে নজর রাখতে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স চলছে, ছবি দেখাচ্ছে, বিভিন্ন ছবি দেখাচ্ছে। বাইকটা আপনারা শুনছেন, বাইকটা শোনাবো আপনাদেরকে। কিন্তু এই ছবিতে এই যে 1, 2, 3, 4 করে তিনি যে মার্ক করছেন না, দেখুন এখানে যেখানে মার্ক করলেন, লাল গেঞ্জি পরা যে লোকটির দিকে মার্ক করলেন, ইনি সেই বিখ্যাত কুখ্যাত অভিক দে। এই ছবিটাই পাবলিশ করে প্রেস কনফারেন্স করেছে পুলিশ। আর এই যে দেখছেন মার্ক করা সাদা চিহ্ন দিয়ে, ইনি অভিক দে। ইন্দিরা মুখার্জির দাবি অনুযায়ী, না আমি বলবো না, দাবিটা আপনারাই শুনুন। কি দাবি করেছেন ইন্দিরা মুখার্জি? এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন,
ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন, ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। আপনারা শুনলেন কি বললেন? আমি বলিনি। ইন্দিরা মুখার্জি ওই লাল জামা পরা, একটু কম চুল আছে মাথায়, ওই ব্যক্তিকে দেখিয়ে বললেন ডিডি টিমের ফরেন্সিক এক্সপার্ট, মানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফরেন্সিক এক্সপার্ট। এটাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কটল্যান্ড ইয়ার্ডের ফরেন্সিক এক্সপার্টের নমুনা। PGT ফার্স্ট ইয়ারের ছাত্র, যার ফরেন্সিক মেডিসিন নিয়ে কোনো পড়াশোনা নেই, কোনোদিন করেননি, তিনি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফরেন্সিক এক্সপার্ট। আমরা বলছি না, ইন্দিরা মুখার্জি ছবি প্রকাশ করে হাত দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন। আস্থা টলছে কারণে। আর কেন টলছে? অভিজ্ঞ, যার কথা বলছিলাম, এই যে একটু আগে বলছিলাম যে একটা বলতে ইচ্ছা করছে, একজন বলতে ইচ্ছে করছে না। কেন? ছবি টবিগুলো দেখুন আগে। প্রথমত সেমিনার রুমের ছবি, এই ছবিটা যেটা কলকাতা পুলিশ প্রকাশ করেছে। আচ্ছা, SSKM হাসপাতালে কর্মরত একজন লোক, হতে পারে তিনি রাজনীতিগতভাবে তৃণমূলের একটা সংগঠন করেন, তার ওই দিনকে আরজিকর হাসপাতালে ওই মুহূর্তে কি প্রয়োজন থাকতে পারে? যদি না, আমি নাম করেই বলছি, যদি না কোনো বদ উদ্দেশ্যে এসে থাকেন। এখানে বাকি যাদের থাকার কথা, যদি ধরে নিই কলকাতা পুলিশ আর মিথ্যে বলেনি, তারাই আছেন, মানে যাদের যাদের নাম বলা হয়েছে, যতক্ষণ আবার পরবর্তী কিছু সামনে আসছে। কিন্তু প্রশ্ন একটাই, প্রশ্ন হচ্ছে যে এই অভিজ্ঞদের, SSKM এর অভিজ্ঞদের এখানে কি করছে? এরপর আরও কয়েকটা ছবি দেখাই আপনাদেরকে। এই অভিজ্ঞদের পরিচয়টা কি? শুধু চিকিৎসক, SSKM এর চিকিৎসক না? শুধু এইটুকু হলে বোধহয় অভিজ্ঞদের এখানে আসতে পারতো না। কেন? বদ উদ্দেশ্য, এই শব্দটা ব্যবহার করলাম, খারাপ উদ্দেশ্য ব্যবহার করলাম। একটা অর্ডার অনুযায়ী, এই অর্ডারটা দেখতে পাচ্ছেন, দি ফলোয়িং অফিসিয়ালস হ্যাভ বিন অ্যাসাইন্ড উইথ দ্য ফলোয়িং রেসপন্সিবিলিটিস ইন কানেকশন উইথ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড অ্যান্ড ইটস রিহার্সাল অন দ্য ফলোয়িং ডেজ। এই অফিসিয়ালদের নামটা কি? সেই নামের মধ্যে অন্যান্য অফিসিয়ালদের সঙ্গে অভিজ্ঞদেও আছে। কি করে অভিজ্ঞদে? কোথাকার অফিসিয়াল? SSKM অ্যাডমিন ব্লকে জেনসন নিকলসন ক্রসিং অফ মেইন রোড, এখানটাতে হবে এই ভেনু, অর্থাৎ রিপোর্টিংয়ের ভেনু, এবং SSKM-এ কর্মরত এহেন অভিজ্ঞদে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এহেন অভিজ্ঞদে সে SSKM থেকে আরজিকর হাসপাতালে অভয়ার ধর্ষণ এবং খুনের পর মৃতদেহ উদ্ধারের পর ঠিক ক্রাইম স্পটে কি উদ্দেশ্যে গেছিল? আমি আবারও বলছি, সচেতনভাবে বলছি, উদ্দেশ্য ভালো বলে কোনোভাবে মনে হচ্ছে না, একেবারে খারাপ বদ উদ্দেশ্যের কথাই মাথায় আসছে। বিশেষ করে কলকাতা পুলিশ যখন নিজে দায়িত্ব নিয়ে তার নাম ভাড়াচ্ছে এবং পরিচয় ভাড়াচ্ছে। এরপরে পরবর্তী নমুনা অভিজ্ঞদের আসলে কি, কেন এবং কিভাবে। পরবর্তী নমুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অভিজ্ঞদের। নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে আমিও বিশ্বাস করি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিক, অত্যন্ত জনপ্রিয়, তার আশপাশে অনেক লোক ঘোরাফেরা করে, এভাবেই হয়তো অভিজ্ঞদের ঢুকে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে স্তরে নিরাপত্তা পান, এবং বিশেষ করে তার বাড়িতে গত বছর ঢুকে পড়া এক অজ্ঞাত পরিচয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তা আরও আঁটোসাঁটো হয়েছে বলে জানি। ফলে তার এতটা ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই অভিজ্ঞদের ঢুকে পড়েছে, সামান্যতম সিকিউরিটি চেক বা তার পরিচয়, নাম ইত্যাদি না জেনেই বা যাচাই না করেই, এইটা বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, মুখ্যমন্ত্রীর পাশে অভিজ্ঞদের এই ছবিটাকে নেহাতি কাকতালীয়, এমনটা কি যে এটা হঠাৎ করেই হয়ে গেছিল, গুণমুগ্ধ হিসেবে ঢুকে পড়েছিল? বোধহয় নয়। তার কারণ তৃণমূল কংগ্রেসের অন্য নেতা নেত্রীদের সঙ্গেও এই অভিজ্ঞদেরকে এই স্বমহিমায় দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা দূরত্ব ছিল তার থেকেও কম ডিস্টেন্সে, কম দূরত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে অভিজ্ঞদে থাকার কথা। তার কারণ অভিজ্ঞদে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সঙ্গেই যুক্ত, তৃণমূল কংগ্রেসের দলীয় দায়িত্বের জায়গা থেকে ছিলেন। অতএব অভিজ্ঞদের ওই ছবিটা ব্যতিক্রম নয়, বরঞ্চ অভিজ্ঞদের পরের ছবিগুলো প্রমাণ করছে এটাই নিয়ম তৃণমূল কংগ্রেসের রাজত্বে। পরের ছবি তৃণাঙ্কুর ভট্টাচার্য, আপনারা চেনেন, তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি চলছে, সেখানে একেবারে তৃণাঙ্কুরের পাশে বসে আছে। না, তৃণাঙ্কুর নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নিরাপত্তা পান না, বা চন্দ্রিমা ভট্টাচার্যের মতোও নয়, কিন্তু তৃণাঙ্কুরের ঠিক পাশে এহেন একটা ধর্ণা কর্মসূচিতে বা রাজনৈতিক কর্মসূচিতে নিট, আপনারা জানেন নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতি হয়, প্রশ্ন ফাঁস হয়, তার পরিপ্রেক্ষিতে এই ধর্ণা কর্মসূচি ছিল। প্ল্যাকার্ডগুলোও দেখা যাচ্ছে,
অভিক দে এখানে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে, অর্থাৎ একজন চিকিৎসক হিসেবে তিনি পরবর্তী প্রজন্মের চিকিৎসক তৈরি করবার পরীক্ষাতে দুর্নীতির প্রতিবাদ করতে এসছেন। একেবারে তৃণমূল ভট্টাচার্যের পাশে বসে সে প্রতিবাদ তিনি করছেন। পরের ছবি, সরাসরি দলীয় পরিচয়টা অভিজ্ঞদের তৃণমূল কংগ্রেস করে, এবং তাই এই বুকে ব্যাজ এই ছবিটা প্রমাণ করে দিচ্ছে, তৃণমূলের ব্যাজ পড়া অভিজ্ঞদের এই ছবিটা প্রমাণ করে দিচ্ছে। তাহলে কোনো ছবিতেই কাকতালীয়ভাবে নয়, একেবারে দলীয় পরিচয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যদের সঙ্গে অভিজ্ঞদেরকে দেখা যায়। এবার আস্থা কোথায় টলছে? কেন চিকিৎসকদের এই চরম অনাস্থা নিয়ে সিবিআই এর কাছে পর্যন্ত যেতে হচ্ছে যে তদন্তটা করবেন, তো তদন্ত করুন, কিন্তু আমরা কিন্তু এখনো বিচারের অপেক্ষায় দিন গুনছি। আর কতদিন গুনবো? এটা হচ্ছে সেমিনার রুমের ছবি। এই ছবিটা দেখতে দেখতে বোধহয় আপনাদের চোখ পচে গিয়েছে। আর আমার এই মুহূর্তে কখনো কখনো মনে হয় ঘিলুটাই বোধহয় পচে যাচ্ছে। আমি ঠিক এমন গণতন্ত্র, এমন সংবিধানের দেশে জন্মেছিলাম বলে বিশ্বাস হয় না, যেখানে একজন চিকিৎসকের ধর্ষণ এবং খুন হওয়ার পর তার মার্ডার স্পটটা, তার ক্রাইম স্পটটা এইভাবে লোক দিয়ে, আসলে দড়ি দিয়ে ঘিরে নয়, লোক দিয়ে ঘিরে, এবং তাও আবার বেছে বেছে ওই দাগি সন্দ্বীপের সবচেয়ে কাছের লোকগুলোকে দিয়ে ঘিরে ক্রাইম স্পটটাকে নষ্ট করা হয়। কলকাতা পুলিশ যে কত বড় মিথ্যাচার করেছে, ক্রাইম স্পটটাকে তারা রক্ষা করেছেন বলে আসলে যে মিডিয়ার কাছে, সংবাদ মাধ্যমের সামনে মিথ্যা বিবৃতি দিয়েছেন সেটা আমি বলবো না, যিনি বলেছেন তাকে মিথ্যাবাদী বলার ক্ষমতা যদি থাকে তৃণমূল কংগ্রেসের লোকজনের, দেবেন। আপাতত মেয়ের মৃত্যুর পর, ভয়ঙ্কর ওই খুন এবং ধর্ষণের পর, তাকে প্রথম দেখতে যাওয়ার সময় পর্যন্ত এবং শেষ দেখা পর্যন্ত বারে বারে বদলে যাওয়া চাদরের রং। আমি না, যদি মিথ্যাবাদী বলতে হয় আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কোনো রাজনৈতিক নেতা খুঁজে পাবেন না, কোনো মিডিয়ার সাংবাদিককে খুঁজে পাবেন না, মিডিয়ার ট্রায়ালকেও দোষী করতে পারবেন না। দুর্বিনীত গোয়েল আপনি এবং আপনি যাদের বসংবদ্ধতা করেন সেই দল, অভয়ার বাবাকেই বলতে হবে, কারণ কথাটা তিনি বলছেন। প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে। এই ফটোটাও আমরা দেখেছি, এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। এমন একটা ঘটনার পর 3বার চাদর বদল। এদেশের এক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমি জানি, যিনি 26/11 মুম্বাই হামলার পর এবেলা ওবেলার মধ্যে 4বার জামা কাপড় বদলেছিলেন। তাকে তার পদ থেকে সরতে হয়েছিল। এই চাদরগুলো যারা বদলেছে তারা এখনও নিজের নিজের পদে স্বমহিমায় আছে। আজ পর্যন্ত সিবিআইও তাদের টিকি খুব একটা স্পর্শ করতে পেরেছে বলে অন্তত আমার জানা নেই। চিকিৎসকদের যদি জানান সিবিআই কর্তারা খুশি হব। অভয়ার বাবা তিনি আরও একটি কথা বলেছেন, কিন্তু সে কথা বলার আগে, সে কথা শোনানোর আগে তিনি যার ভিত্তিতে, যে প্রেস কনফারেন্সের ভিত্তিতে কথাটা বলেছিলেন, ক্রাইম সিন দেখাচ্ছিলাম, গোটা 40 লোক প্রায় দাবাদাবি করছে। এই সিনটা নাকি সুরক্ষিত ছিল, এখানে নাকি কাউকে ঢুকতে দেওয়া হয়নি, কর্ডন করা ছিল। কে বলছেন? ওই ইন্দিরা মুখার্জি ম্যাডাম, ডিসি সেন্ট্রাল। কি বলেছিলেন একবার শোনাই। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স, আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। ইন্দিরা মুখার্জিকে এবং তার বসকে, দুর্বিনীত গোয়েলকেও যদি এরপরও মিডিয়া ট্রায়ালের কথা বলতে হয়, তাহলে অবশ্যই অভয়ার বাবাকেও সঙ্গে ডাকতে হবে। উনি কোন মিডিয়ায় আছেন জানি না, কিন্তু যা বলেছেন সেটা আপনাদের আবার শোনাই এই প্রেস কনফারেন্সের ঠিক পরে। আমাদের যখন 3টের আগে আমাদের তো দরজায় উকিও দিতে দেয়নি। এবার উনি যা কালকে কথাগুলো বলেছেন, যতটুকু আমি শুনেছি, মানে উনি যে কটা কথা বলেছেন সব কটা মিথ্যা কথা বলেছেন। ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি সেন্ট্রাল ডিসি সেন্টার, কিরকম বলতে যে কথাটা বলেছেন যে ভেতরে আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিলেন না। তখন না কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না, এবং সেখানে অবাধ লোক যাতায়াত করেছে। যারা ভিডিওতে আমরা দেখেছি যেটা হতে পারে 11 ফুটে কোনো অত লোক থাকতে পারে না। এরপরে
সন্দীপ ঘোষকে পুরস্কৃত করা বিভিন্ন উপায়ে। এই সন্দীপ নাকি চাকরি ছাড়তে চেয়েছিল, সত্য মিথ্যে জানি না, অন্তত ক্যামেরার সামনে তো বলেছিল। ঠিক এইভাবে নিজের ইস্তফাপত্র তুলে ধরে সন্দীপ ঘোষ দেখিয়েছিল যে সে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছে। তার ঠিক 4 ঘন্টা পরে সন্দীপ দরদি সরকার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পদে, অর্থাৎ যে পদে সে ছিল আরজি করে, সে পদেই একদম হুবহু সেই পদে আরজি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করে। এর আগে বহুবার বদলি হয়েও আরজি করে বদলি হয়ে আসা অন্য প্রিন্সিপালদের ঘরে ঢুকতে দেয়নি এই দাগি সন্দীপ, কিন্তু এই যাত্রা সিএনএমসিতে যেতে পারেনি, ঘরে ঢুকতে পারেনি, চিকিৎসকরা আটকে দেন, ঢুকতে দেননি, বলেছিলেন এমন দাগি লোক এই হাসপাতালে স্বাগত নয়। কিন্তু না হলে ঢুকে পড়লে পরের দিন আবার একটা অভয়া হয়ে যেত কিনা আমরা জানি না, কোনো গ্যারান্টি নেই। তার কারণ সন্দীপ ঘোষকে রাজ্যের সরকার কেন প্রোটেকশন দিচ্ছে সে রহস্যের কোনো উন্মোচন এখনো পর্যন্ত হয়নি। অতএব সন্দীপ ঘোষ কোথায় গিয়ে কি করবে তার সত্যি কোনো গ্যারান্টি নেই। তাই চিকিৎসকদের আস্থা টলছে, লোকটা রোজ আসছে আর যাচ্ছে। বলি সিবিআই এর অফিসে চাকরি পেল নাকি, অন্তত কন্ট্রাকচুয়াল, এমন মনে হওয়াটা অস্বাভাবিক বলবেন আপনি? যারা বিচারের দাবিতে পথে নেমেছেন, সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন তাদের জন্য। এরপর স্কটল্যান্ড ইয়ার্ডের দুর্দান্ত দুখানা মিথ্যের নমুনা আপনাদের শোনালাম। স্কটল্যান্ড ইয়ার্ডের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের সেই মিথ্যের স্বরূপ উন্মোচন করেছেন আর কেউ নয়, অভয়ার বাবা এবং মা। তো সেই স্কটল্যান্ড ইয়ার্ডকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার জনসমক্ষে। আমার পুলিশ দারুণ পুলিশ, আমার পুলিশ সেরা পুলিশ। শুনুন। ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। এতক্ষণ ধরে আপনাদের এত কিছু কেন দেখালাম জানেন? চিকিৎসকরা যখন একটা দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় সংবিধান মোতাবেক পেতে চলা বা পাওয়ার কথা আছে এমন তদন্ত প্রক্রিয়াকে নিশ্চিত করবার জন্য যখন তাদেরকে হাঁটতে হয় এক সহকর্মীর জন্য, তখন একটু ভাবতে হয়। তখন মনে হয় কিছু কিছু বিচার দেশের জন্য জরুরি, কিছু তদন্তের সাফল্য দেশের জন্য, আমাদের ব্যবস্থার জন্য জরুরি। ব্যবস্থা মানে যে পদ্ধতিতে, যে উপায়ে, যে নিয়মে, আইনে, বিধিতে আমাদের এই দেশটা চলে, আমরা ভরসা করে যে ব্যবস্থাটা নিজেরাই নিজেদের হাতে তুলে দিয়েছি এবং তুলে নিয়েছি। আপনি বলবেন, ওহো সংবিধানের কথা বলছেন, তাই তো? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন কেন? সোজা করে বলুন না। সোজা কথা সোজাভাবেই বলা ভালো, বলাই যায়, কিন্তু সোজা কথায় এক শব্দের কথায় সব ভাব, সব অভাব সবসময় ধরা পড়ে কি? যেমন ধরুন স্রেফ ধর্ষণ আর খুন, এইটুকু যদি বলি, ধরা পড়বে অভয়ার মা আর বাবার কষ্টটা। আমার কষ্ট দিয়ে তো মনে হচ্ছে না। আজকাল খুব ব্যক্তিগতভাবে শেয়ার করছি আপনাদের সঙ্গে, আমি এক মেয়ের বাবা। আজকাল মাঝরাতে ঘুম ভেঙে গেলে চুপি চুপি মেয়ের ঘরে যাই। অঘরে ঘুমোনো মেয়ের মুখটা দেখতে দেখতে আমার নিজের মায়ের স্বপ্নের কথা মনে পড়ে, যিনি আমাকে ডাক্তার হতে দেখতে চেয়েছিলেন। এখন স্বপ্ন দেখেন, ছেলে তো হয়নি, যদি তার নাতনি ডাক্তার হয়। এ নিয়ে কোনো চাপাচাপি নেই, কিন্তু স্বপ্নটা আছে। আমার ওই মুহূর্তে অভয়ার ছিন্ন ভিন্ন শরীরটার কথা মনে পড়ে, দেহটার কথা মনে পড়ে। নিশুত রাতে পৃথিবীর সকলের অলক্ষ্যে, সকলের চোখের আড়ালে আমি এক অসহায় পিতা জানু পেতে বসি। সর্বশক্তিমান আমার ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, ধ্বংস করে দাও আমাকে, আমার সন্ততি স্বপ্নে থাক। মেয়ের পুতুল, ঘুম চোখে বালিশের পাশে রেখে শুয়ে পড়া হেয়ার ব্যান্ড, পরম নিশ্চিন্তে জড়িয়ে ধরা পাশবালিশের ভরসায় এলিয়ে রাখা দুটো হাত, একটু পাশেই ছড়ানো পড়ার টেবিল, যা নিয়ে মায়ের কাছে নিত্য নৈমিত্তিক বকা খায়। যে কোনো সময় ঘুম ভেঙে যাতে গেলে উঠে বসতে পারে, একটুখানি পাটা ছড়িয়ে, তার জন্য একটু টেনে রাখার চেয়ার। আমাকে শঙ্কিত, ভীত, স্বার্থপর এক বাবাকে আমার মুখ দিয়ে অস্ফুটে প্রার্থনা করিয়ে নেয়, আমার মেয়ে যেন ডাক্তার না হয়। এ প্রার্থনা অসভ্য আমি জানি, কিন্তু অভয়ার মুখখানা ভেসে থাকে আমার চোখে। আর ভেসে ওঠে কিছু নর্দমার কীটের মুখ। এবেলা ওবেলা যে মুখগুলো দিয়ে উচ্চারিত হয়,
ধর্ষণের ক্ষতিপূরণ, ধর্ষণের দায়, ধর্ষণের তদন্ত, ধর্ষণের বিচার, ধর্ষণের রাজনীতি, এরকম এই পৃথিবীর এই সভ্যতার সবচেয়ে অশ্লীল, সবচেয়ে অসভ্য শব্দগুলো। আমি একা নই, এ রাজ্যের, এ দেশের, এই সমাজের সব বাবা, সব মা নিজেদের হাতে নিজেদের তুলে দেওয়া আর তুলে নেওয়া ওই বইটা, যেটাকে সংবিধান বলছিলাম, যেটা আমি এক কথাই বলিনি বলে হয়তো আপনি রেগেছেন, ভেবেছেন ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছে, এই ব্যবস্থাটার দিকে তাকিয়ে একটাই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি। হে গণতন্ত্র, হে ব্যবস্থা, তোমার ইজ্জত আছে এখনো? পুলিশ পারেনি, কারণ না পারার নির্দেশ ছিল। সিবিআইকে পারতে হবে, আমি বলছি পারতেই হবে ব্যবস্থার স্বার্থে। লবি সেটিং, এসব বিতর্কের কথা, কয়লা চুরি, গরু চুরি, এমনকি চাকরি চুরির তদন্তকেও কালিমা লিপ্ত করেছে। কিন্তু বিশ্বাস করুন, এই তদন্তটা অভয়া নয়, গণতন্ত্রের ইজ্জত লুঠের তদন্ত। একটা ব্যবস্থাকে কাজে লাগিয়ে নগদ মূল্য হাতে ধরিয়ে দিয়ে ধর্ষক বন্ধু রাজনৈতিক শাসন পত্তন যারা করেছে তাদের মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার তদন্ত। সেই তদন্তে সাফল্য না এলে আমার মতো বাবারা চাইবেন মেয়ে যেন ডাক্তার না হয়। হয়তো তাতে আপনাদের কিচ্ছু এসে যাবে না। পুলিশ, সিবিআই, আইনজীবী, বিচারপতি, আপনারা না হয় পুরুষ ডাক্তার দেখিয়ে দেবেন, কিন্তু একবার ভেবে দেখুন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, বাবা নয়, এবার মায়েদের কথা ভাবুন। গণতন্ত্রের ইজ্জত লুটে তদন্ত আর বিচার হলো না, এটা দেখে যদি এদেশের মায়েরা এমন সিদ্ধান্ত তো নিতে পারবেন না যে মেয়ের জন্ম দেবেন না, কারণ জন্মের আগে লিঙ্গ পরীক্ষা, ভ্রূণের লিঙ্গ পরীক্ষার আইন নিয়ে, এটা বেআইনি দেশে। কিন্তু তারা যদি এমন কথা ভাবেন, এমন সংকল্প করেন, মেয়ে জন্মালেই হাতটি ধরবো, এক বস্ত্রে রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে চলে যাব সেখানে যেখানে মেয়ের ইজ্জতের গ্যারেন্টি আছে। বছর পর, কয়েক বছর পর এদেশের নেতা, পুলিশ, আইনজীবী, বিচারপতিরা জন্মাবেন কোন গর্ভ থেকে? কে জন্ম দেবে? আমার একটাই প্রশ্ন, পারতেই হবে সিবিআইকে। পারবে কি? আমার আজকের অগ্নিবাণ, পুলিশ ফেল, পাশ করবে সিবিআই, পাশ করতে পারবে। না পারলে কি হবে একটু আগে আপনাদের বলেছি। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একেবারে বাঁদিক থেকে পরিচয় করাবো। অনিন্দ্য সিনহা রায়, সৌরভপ্রিয় দত্ত, পরপর দুই রাজনৈতিক কর্মী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডক্টর অচ্যুষ্মান ভট্টাচার্য, চিকিৎসক। আমার ঠিক ডান দিকে পরপর দুই বিজেপির মুখপাত্র সজল ঘোষ এবং অঙ্কন দত্ত। আমার সঙ্গে সরাসরি আছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, এবং দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জনবাবু, শুরু করব আপনার কাছ থেকে। এ রাজ্যে এবেলা ওবেলা যেখানে সেখানে যখন তখন লাশ পড়তে দেখাটা যখন আমাদের অভ্যেস হয়ে গিয়েছিল, আপনি বিশ্বাস করুন, খুন হয়ে যাওয়া নিজের দলেরই 300 জন কর্মীর মুখে মাছি ভন ভন করছে, 3 দিন দেহটা শ্মশানে নিয়ে যেতে পারেনি সিপিএম কর্মীরা। তখন জিজ্ঞাসা করেছে দীপাঞ্জনবাবু, সত্যি দেশের সংবিধান আছে তো, পুলিশ আছে তো, আইন আছে তো? সেদিন কিন্তু যৌথ বাহিনী নামে ওই ইনস্টিটিউশনটার খুব দরকার ছিল এদেশের গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য, মানুষকে এই ভরসাটা দেওয়ার জন্য। হ্যাঁ, সামূহিকভাবে সংবিধান মাফিক আমরা এদেশের পুলিশ, এদেশের তার থেকে বড় ফোর্স বিচার ব্যবস্থা, এই সবার হাতে যে দায়িত্বটা তুলে দিয়েছি, প্রয়োজন পড়লে আমাদের হয়ে প্রতিশোধ নেওয়ার, উর্দি পরে তদন্ত করবার, তদন্ত করে সিদ্ধান্তে আসার, রাষ্ট্রীয় ক্ষমতা কেউ দখল করতে বেআইনি পথে চাইলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার। এর জন্য সত্যিই এই ব্যবস্থার তৈরি করা যে থামগুলো আছে, যে পিলারগুলো আছে, সেগুলো সজীব আছে। সে কাজে আপনাকেও কিছু পার্ট নিতে হয়েছিল বলে জানি, আমার রাজ্যে না হলে অন্য রাজ্যে। আমার প্রশ্ন দীপাঞ্জনবাবু, আমার আজকের একটাই প্রশ্ন, পুলিশ পারেনি, সিবিআই পারবে? না পারলে কিন্তু ব্যবস্থাটা ফেল করবে। দীপাঞ্জনবাবু, দেখো, তোমার প্রশ্নের আমি একটু ঘুরিয়ে একটা উত্তর দিচ্ছি। আমি এতক্ষণ দেখছিলাম তোমার প্রোগ্রামে, তুমি বিভিন্ন লোকের ছবি দেখাচ্ছিলে, কখনো অভিক দে, কখনো মুস্তাফিজুর, কখনো সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে। একটা কথা বলো তো, তুমি ইতিহাসের কোনো রেফারেন্সে খুঁজে পাবে যে হিটলারের আশেপাশে আইনস্টাইন, চার্লি চ্যাপলিন, বার্টল ব্রেক্টের ছবি? হিটলারের পাশে তুমি কিন্তু ওই গোয়েবস, 60 লক্ষ ইহুদি হত্যার দায়ে অভিযুক্ত হিমলার, রিভেনট্রপ, তুমি এদেরই ছবি পাবে। সুতরাং এটা নাথিং নিউ। ব্যাপারটা হচ্ছে, আমি বিশ্বাস করি অভাগা, ধর্ষণ এবং হত্যা এটা একজন আমাদের কন্যা সন্তান বা আমাদের বোনের ওপর নয়, এটা পুরো ব্যবস্থাটাকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে এবং এটা চলতে থাকবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তুমি বিচারিতা তুমি পরিষ্কার দেখো, কেন পুলিশ পারলো না, কেন সিবিআইয়ের জন্য কাজটা কঠিন।
তোমার মনে আছে একটা বিশ্ববিখ্যাত সিনেমা গডফাদারের একটা ঐতিহাসিক সিন, যে গডফাদারের যে সুপারি কিলাররা যখন কোনো টার্গেটকে মারতো কানের কাছে গানটা রেখে বলতো নাথিং পার্সোনাল, সরি ইটস প্রফেশনাল। সরিও বলছে, নাথিং পার্সোনাল বলে বন্দুকের ঘোড়াটা দাবিয়ে দিচ্ছে। এদিকে বলা হচ্ছে বিচার চাই বিচার চাই বলে রাস্তায় নামছে, ওদিকে যারা আন্দোলন করছে তাদের আবার ধমকি দেওয়া হচ্ছে যে পাসপোর্ট আর পুলিশ ভেরিফিকেশনে প্রবলেম হবে। ওদিকে 10 লাখ টাকার জন্য দেওয়া হচ্ছে, আবার এদিকে সরাসরি পুলিশ প্রশাসন যেরকম ভাবে ট্যাম্পার করেছে এভিডেন্স গুলোতে, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু আরজিকর হসপিটালের ডাক্তাররা বা আমাদের ডাক্তার প্রফেশনের লোকেরা নয়, সারা বাংলা সারা ভারত কিন্তু পুলিশ কমিশনারের অপসারণ চাইছে, কিন্তু তা সত্ত্বেও তাকে প্রোটেক্ট করে রাখা হচ্ছে। সন্দীপ ঘোষ রিজাইন করছে 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল, তারপরে আবার ইমিডিয়েটলি ওএসডি হয়ে যাচ্ছে। তো এই যে পুরো ব্যবস্থাটা দেখা যাচ্ছে, এই ব্যবস্থাটা আমি অন্তত অবাক হচ্ছি না। এই অভিক, মুস্তাফিজুর আলাদা আলাদা নামে সারা বাংলাতে প্রতি কটা মেডিকেল কলেজ হসপিটালে ছড়িয়ে রয়েছে, কারণ পুরো হেলথ ব্যবস্থাটাই ধ্বংস। না, তুমি যেটা বলছিলে, দেখো আই ওয়াজ আ পার্ট অফ ন্যাশনাল সিকিউরিটি। যে মূর্খরা ভাবে ন্যাশনাল সিকিউরিটি শুধু বর্ডারে হয়, তারা কিছুই জানে না। ন্যাশনাল সিকিউরিটি 16টা পার্ট, ফুড সিকিউরিটি, ইন্টেলিজেন্স সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, এরকম। তার মধ্যে একটা অন্যতম গুরুত্ব হচ্ছে হেলথ কেয়ার সিকিউরিটি, যেখানে আমরা আমাদের কন্যা সন্তানকে আমরা সিকিউরিটি দিতে পারছি না, ডাক্তারদের সিকিউরিটি দিতে পারছি না, সেখানে আমরা কি ন্যাশনাল সিকিউরিটির কথা বলি? কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আদালত শেষ কথা বলে না, সিবিআই শেষ কথা বলে না, শেষ কথা বলবে মানুষ। আর যেরকম ভাবে রাস্তায় মানুষ নামছে, এটাকে আন্দোলনকে আরো তীব্র করতে হবে। দলীয় ঝান্ডা ফেলে দিয়ে দরকার পড়লে শুধু ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আপনারা এককাঠা হন। একমাত্র এই ভাষাটাই কিন্তু শাসক বোঝে, দমন পীড়নের চেষ্টা করবে। এখন মজার ব্যাপার হচ্ছে, মুখ্যমন্ত্রী বা প্রশাসন তারা একটা জিনিস বুঝতো না, এখন বুঝতে পারছে যে ভয় একটা অদ্ভুত জিনিস। ভয় কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে, আর ভয়টা মানুষের এখন ভেঙে গেছে। কতজনকে উনি অ্যারেস্ট করবেন, কতজনকে রাখবেন? আজকে অনুব্রত মণ্ডল বা পার্থ চ্যাটার্জির জন্য কোটি কোটি টাকা লয়ার দিয়ে বার করাতে পারছেন না, জামিন দেওয়াতে পারছেন না। আর ওই ছাত্র সমাজের সায়ন লাহিড়ী একদিনের মধ্যে হাইকোর্টের থাপ্পড় পেয়ে বাধ্য হলেন জামিন দিতে। এখনো আইন বেঁচে আছে, কিন্তু আইনের সমস্যা হচ্ছে আইনের কাছে প্রমাণ চাই। আইনের কি পারসেপশন, আমি কি জানি, আমি কি বুঝি, দ্যাটস নট ইম্পর্টেন্ট। মহামান্য বিচারপতিরা সামনে প্রমাণ রেখে তার উপর নির্ধারণ করবেন অপরাধ। ঠিক। আর প্রমাণ যেরকম ভাবে মিটিয়ে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, আমি জানি না, আমি আতঙ্কিত। আমি জানি না সিবিআই কতটা করতে পারবে, কিন্তু করতে পারলে বাংলার মানুষ করবে। আমি ডাক্তারদের আজকে যে সল্টলেকের মিছিল দেখলাম, আমার 58 বছর বয়সে আমি আজ পর্যন্ত দেখিনি বাংলায় ডাক্তাররা এরকম ভাবে রাস্তায় নেমেছে। আমি আশাবাদী এই জায়গাটা থেকে মানুষ যাচ্ছে, বিচার হবে। বেশ, আমি ডক্টর অর্চিষ্মান বাবুর কাছে আসবো। অর্চিষ্মান বাবু, চিকিৎসক হিসেবে আপনারা যা চাইতে গেছেন গোটা বাংলা জেনে গেছে, কিন্তু চাইতে যাচ্ছেন, আমি বলবো এটাও বোধহয় শুধু নিজেদের স্বার্থে নয়। ঠিক, হয়তো ইমিডিয়েটলি আপনাদের এক কলিগের জন্য চাইতে যাচ্ছেন, কেউ জুনিয়রের জন্য, কেউ সিনিয়রের জন্য, কিন্তু আসলে বোধহয় চাইতে যাচ্ছেন দেশের স্বার্থে। আপনার নিজের কি মনে হয় এখানে বেসিক? এটা তো খুব কাম্য না যে আমরা সবাই যে লড়াইটা করছি সেটা পারবে বলে মনে হচ্ছে। দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি যে আন্দোলনটা এখন না শুধুমাত্র একটা কেসে সীমাবদ্ধ নেই। এখন উদ্দেশ্য কিন্তু অবশ্যই অভয়া, প্রাইমারি যেটা উদ্দেশ্য সেটা অভয়ার বিচার হোক, এবং তার থেকেও বড় কথা আমরা একটা ধর্ষণ মুক্ত সমাজ চাইছি, যেখানে কোনো একটি নিকৃষ্ট প্রাণীও যেন এই স্পর্ধাটা না করে, তার যেন মনের মধ্যে সেই ভয়টা ঢুকিয়ে দেওয়া যায়। এবারে আসছি আপনার দ্বিতীয় প্রশ্নে, যে সিবিআই। দেখুন, সিবিআই অত্যন্ত অভিজ্ঞ একটি ইনস্টিটিউশন বা একটা সংস্থা, যারা অলরেডি জানে যে আমরা ক্রাইম সিনে 5 দিন পর ঢুকছি, আমার জন্য নিশ্চয়ই তারা এভিডেন্স সাজিয়ে রাখবে না, এভিডেন্স মিটিয়ে দেওয়াই হবে। দে আর ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্যাট। সিবিআইয়ের ওপর, সুপ্রিম কোর্টের ওপর, মহামান্য হাইকোর্টের ওপর আমাদেরকে রাখতেই হবে, বিশ্বাস রাখতেই হবে, কারণ এখনও আইন বেঁচে আছে দেশে। এইটুকু বিশ্বাস নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কিন্তু বিশ্বাস রাখতেই হবে। কিন্তু আপনাদের প্রতিবেদনটা আমি দেখছিলাম, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা বলুন তো,
আরজি কর যেখানে হচ্ছে ঘটনাটা, ক্রাইমটা যেখানে হয়েছে, সেটা কোন থানার আন্ডারে আসে? টালা পিএস। টালা পিএস কি ডিসি সেন্ট্রালের আন্ডারে আসে? ওনার কি জুরিসডিকশন, ওনার কি এই এরিয়াটা কি ওনার আন্ডারে পড়ে না? তো ডিসি নর্থের জায়গায় ডিসি সেন্ট্রাল কেন এটা নিয়ে একটা প্রেস বাইট দিল? ভুল তথ্য তো দেবেনি, ওনার তো জুরিসডিকশনই নয় ওই জায়গাটা। নাকি পুলিশের ফেলিওরের মতো ওনার ভুল তথ্য দেওয়াটাও কাম্য? গোটা সিস্টেমটাতে পচন ধরেছে। আমি যতবার আপনাদের চ্যানেলে এসছি, ডে 1 থেকে আমার যে বয়ানটা আপনারা দেখবেন, বারবার করে একটা জায়গায় এমফ্যাসিস দিয়ে আসছি, এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে প্রতি স্টেপে, এবং টেকনিক্যালি এটা একজন টেকনিক্যাল মাথার কাজ, যারা প্রত্যেক মুহূর্তে চেয়েছে যে কিভাবে কিভাবে এক একটা এভিডেন্স আমি সরাবো। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, সুরাতহাল রিপোর্ট যেটা ইনকোয়েস্ট রিপোর্ট আমরা দেখছি কি সুপ্রিম কোর্টে ওনারাই বলেছে যে মানে কপিল সিব্বালই বলছে যে আমাদের ফার্স্ট রিপোর্টিং হয় 10টা অ্যারাউন্ড এরকম একটা টাইমে, কিন্তু গিয়ে এফআইআর লজ হয় 11:45 রাত্রিবেলা 9 তারিখ, সেটাও করে নির্যাতিতার বাবা। এখানে কিন্তু প্রিন্সিপাল বা কর্তৃপক্ষ করেনি। মা কি বলছে, নির্যাতিতার মা কি বলছে, আমার মেয়েকে যখন আমরা দেখতে গেছিলাম তখন একটা নীল চাদর ছিল, পরবর্তীকালে চাদরটা পাল্টে দেওয়া হয়। আমরা যারা মিনিমাম এর জন্য মেডিকেল সায়েন্স বা ফরেন্সিক জানতে হয় না, যে যখন এরকম রেপ বা এরকম একটা খুন কিছু একটা ঘটনা ঘটে, তার যে আশপাশে পুরো ক্রাইম সিনটা সেটাকে সিকিওর রাখার দায়িত্ব পুলিশের। এবং সেইখানে আমরা দেখলাম ভিডিওতে যেটা ভাইরাল হয়েছে, ভর্তি লোক। ভাবুন তো, নর্থ বেঙ্গলে থাকা একটা লোক সে পৌঁছে গেল সকাল সকাল, বর্ধমানে থাকা একটা লোক সে পৌঁছে গেল সকাল সকাল। তার মানে কি এরা সবাই খবরটা পেয়েছিল অনেক সকালে, অথবা আগের রাতে একদম। এবং সেটা তো আমরা কি করে বলবো, এখানে ব্যাপারটা হচ্ছে কি তারা সব পৌঁছে গেল সকালে, কিভাবে ধামাচাপা দেওয়া যায় তার জন্য মিটিং হলো। তারপর অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করছে, নন মেডিকেল লোক একজন ফোন করছে বাড়িতে, বলছে আপনার মেয়ে অসুস্থ, আপনারা নিয়ে আসুন, আমরা তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার নাম করে তারপর তাদেরকে আবার কল করছে যে আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে তৃতীয়বার। এরকম করে করে প্রত্যেকটা সময় এরা কি করেছে, টাইমটাকে কিল করেছে। এই যে 40 মিনিটস টু 1 আওয়ার, মানে ঘটনা জানতে পারার পরে এই যে 1 ঘন্টা বা 40 মিনিটের যে উইন্ডো পিরিয়ডটা, এই পিরিয়ডের মাঝখানে কি হয়েছে সেটা আপনি এখান থেকে অনুমান করতে পারি, কিন্তু টেকনিক্যালি দেখা যাবে যে সেইখানে এই যে লোক ঠিক করছে, বলুন তো, ফিঙ্গারপ্রিন্ট হোক বা ফুটপ্রিন্ট হোক, সেইগুলো কি আর খুঁজে পাওয়া সম্ভব প্র্যাকটিক্যালি? এইগুলো সব টেকনিক্যাল লোকের মাথা থেকে বেরিয়েছে যে এইভাবে যদি আমি লোককে, সবাই তখন আবেগে, ছাত্ররা বাইরে দাঁড়িয়ে আছে, পুলিশ অফিসাররা ঢুকে গেছে, ডিসি সেন্ট্রাল তো মানে মিথ্যে কথা বলেছে, এটা তো কোর্টে গেলে ওনার বিরুদ্ধে কেস হয়ে যাবে। উনি অন রেকর্ড মিথ্যে কথা বলছে যে আমার 40 ফুট কিসের 40 ফুট, পুরো জায়গাটা হচ্ছে 52 × 13 ফুটের একটা ঘর, সেখানে দাঁড়িয়ে স্কোয়ার মিটার উনি মেজার করছে না বলছে, বা স্কোয়ার ফুট মেজার করছে না বলছে, যে 40 ফুট। কোথার থেকে 40 ফুট? এইগুলো টেকনিক্যাল জিনিস যারা জানে তারা ধরতে পারবে, এবং এইগুলোর বিরুদ্ধে কেস হওয়া উচিত। আপনারা তো এরপরে লালবাজারও যাবেন? অবশ্যই। এখানে যেটা আমাদের জয়েন্ট ডক্টরস ফ্রন্ট যেটা তৈরি হয়েছে, তারা ডাক দিয়েছে, লালবাজারে অবশ্যই যাওয়া উচিত। এবং ইতিমধ্যে যে কি জাদু বলে, বিনীত গোয়েল এখন অবধি পদে আছে, তাকে যে কেন অপসারিত করা হচ্ছে না, যে প্রশ্রয় দিয়ে ওকে এই পদে রেখে দিয়েছে তারও তো পদত্যাগ দাবি করছি আমরা। পুলিশ মন্ত্রী কমপ্লিটলি ব্যর্থ, কারণ পুরো সিস্টেমটা ব্যর্থ। এখানে চেষ্টা করেছে যে পুরো এভিডেন্সগুলোকে মিটিয়ে দেওয়ার, এবং তাই জন্য আজকে সিবিআইকে এতটা বেশি স্ট্রাগল করতে হচ্ছে। বেশ, আমি সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো। সৌরভপ্রিয় বাবু, হয়তো রাজনৈতিকভাবে, আমি জানি না, আমি হয়তো বলে বলছি, আপনি নাও চাইতে পারেন, আপনি দলের ঊর্ধ্বে উঠে একজন নাগরিক সচেতনতার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে আপনিও চাইতে পারেন যে সিবিআই সফল হোক। কিন্তু যদি রাজনৈতিকভাবে এটা কোথাও থেকেও থাকে যে সিবিআই ব্যর্থ হোক, তাহলে লোকের কাছে গিয়ে বলতে পারবো দেখো তৃণমূল বিজেপি তৃণমূল আবার বলা যাবে। আমি তার জন্য বলছি না, আমি বলছি আপনারাও কিন্তু মানে ব্যবস্থাটা যদি টানাটানির মধ্যে পড়ে যায়, আপনারাও কিন্তু টানাটানির মধ্যে পড়ে যাবে, কেউ বাঁচবে না। মানে মানুষ যদি বুঝে যায় রাজনীতিকরা আছে মানে ধর্ষণের তদন্ত হবে না, তাহলে কিন্তু রাজনীতি মানে কোনো রাজনীতির দিকেই তাকাবে না। তখন যেদিকে তাকাবে, যেদিকে যাবে, অন্তত তার স্বার্থে কি আজকে এই মুহূর্ত থেকে অন্তত সিবিআই সাফল্য কামনা করবেন?
চাইবেন কলকাতা পুলিশ যা যা লুকিয়ে রেখেছে অন্তত এখনও সিবিআইয়ের হাতে তুলে দিক, বের করে দিক, জানিয়ে আসুক গিয়ে? দেখো অনির্বাণ, আমি একজন মেয়ের বাবা হিসাবে আবার একটা কথা বলি, প্রথম থেকে আমি বারবার একটা কথা বলে আসছি যে আমার কাছে যদি এখন গীতা থাকতো, আমি সবার সামনে গীতাতে হাত রেখে, আমি ঠাকুরকে বিশ্বাস করি, আমি গীতাতে হাত রেখে ছুঁয়ে এই কথাটা বলতাম যে সিবিআই সফল হোক। আমরা চাই যে আসল যারা দোষী তারা ধরা পড়ুক। একটা মেয়ের সঙ্গে যে ধরনের বর্বরতা হয়েছে, একজন মেয়ের বাবা হিসাবে আমি কিছুতেই মানতে পারবো না সে আমি যে রাজনীতি করি, তাই আমাকে আটকিও না, ঠিক আছে, কথা বলার থেকে। এটা আমি গীতা নেই তাই বলতে পারলাম না, কিন্তু আমি ঠাকুর বিশ্বাস করি। আচ্ছা, দ্বিতীয়ত আমি একটা কথা বলি যে আরজিকরের যে ঘটনা, উড়িষ্যার যে ঘটনা, মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনা, আসামের ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা, প্রত্যেকটা ঘটনায় এই ভারতবর্ষ থেকে এই ধর্ষণ এই বিষয়টা সরানোর জন্য বা একটা আমাদের সামাজিক আন্দোলনের দরকার এবং একটা আইন প্রণয়নের দরকার। আমরা কি চাইছি, সারা দেশ কি চাইছি আরজিকরের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে আমরা কি চাইছি? আমরা চাইছি অভিযুক্তর শাস্তি, অভিযুক্তর ফাঁসি। কিন্তু আমরা এই বাংলায় কি দেখতে পাচ্ছি যে বিজেপি চাইছে একটাই স্লোগান, মুখ্যমন্ত্রীর চেয়ারটা চাই। আমার কথা হচ্ছে এই বোনটিকে ধর্ষণ করে নির্যাতিত করে যারাই করে, যদি আমার দলের লোক কেউ করে থাকে, আমরা চাই যে সেই ব্যাপারে গিয়ে তার তথ্যগুলো সিবিআই পাক এবং সে শাস্তি পাক। কিন্তু আমার কথা হচ্ছে বিজেপি কেন মুখ্যমন্ত্রীদের চেয়ার যাচ্ছে? তারা কেন ফাঁসি চাইছে না? তারা কেন বলছে না আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে ফাঁসি? বলছে না। আর দীপাঞ্জন বাবুকে আমি মনে করি এনএসজি যিনি কর্তা আছেন বা ডাক্তারবাবু আছেন, এরা বলছেন যে প্রমাণ লোপাট হয়েছে। আমি বলছি সিবিআই এদেরকে ডেকে জেরা করুক। এরা যদি জেনেই থাকে যে প্রমাণটা লোপাট হয়েছে, তথ্যটা দিক। আমি চাই সিবিআইয়ের কাছে সমস্ত তথ্য পৌঁছাক এবং যেই অপরাধী হোক না কেন সেই শাস্তি পাক। কিন্তু এই টিভি প্যানেলে বসে আমরা রাজনৈতিক ব্যক্তিরা, এনএসজি কর্তারা, ডাক্তারবাবুরা সবাই যদি আমরা গোয়েন্দাগিরি করি আর পারসেপশন তৈরি করে দিয়ে দিই, আমি মনে করি ওই মেয়েটির ওপর সামাজিক ধর্ষণ প্রতিদিন আমরা করে চলেছি। আমরা কেন সিবিআইয়ের ওপর ভরসা করছি? সিবিআইকে বারবার বলছি, আজকে ডাক্তারবাবুরা সিজিও কমপ্লেক্স মিছিলে হাঁটছে এবং আমরাও একই কথা বলছি, নবান্নের দিকে না, সিজিওতে জবাবটা চান। আজকে লাস্ট বলেনি, আজকে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে একমাত্র তাকে ধরেই সিবিআইকে চলতে হচ্ছে, নতুন কাউকে অ্যারেস্ট করতে পারেনি। উত্তরটা কেন? সজলবাবুর কাছ থেকে শুরু করি। আচ্ছা, অঙ্কন, তাহলে অঙ্কন হাত তো তুলছিলেন। অঙ্কন না, প্রথম বিজেপির জন্য একটা প্রশ্ন রেখেছেন, দীপাঞ্জন বাবুর জন্য রেখেছেন, আমি আসবো দীপাঞ্জন বাবুর কাছে, আগে অঙ্কন। না, প্রথম কথা হলো যে কেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, এটাই তো এনাদের প্রশ্ন। তো আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পরিকাঠামো দিতে ব্যর্থ হয়েছেন। কারণ যে মুখ্যমন্ত্রী 2022 সালে বলেন যে স্বাস্থ্য ব্যবস্থায় যা পরিকাঠামো হয়েছে তা পর্যাপ্ত, স্বাস্থ্য বাজেটে দাঁড়িয়ে, বিধানসভার বুকে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বলছেন, সেখানে আমরা দেখতে পাই যে একজন মেয়ে পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী, যেটা এই আরজিকরই করেছে, 3টে থেকে 6টা পর্যন্ত তার সাথে যাবতীয় মানে ধর্ষণ করে খুন 3টে থেকে 6টার মধ্যে হয়ে গেছে। তার বডি পাওয়া যাচ্ছে কখন, বা সেটা প্রথম নজরে আসছে কখন? 9:30টার সময়। তাহলে নিরাপত্তার এতটা গাফিলতি থাকবে যে 3.5 ঘন্টা একটা জায়গায় একজন ধর্ষিতা হয়ে খুন হয়ে একটি মেয়ের লাশ পড়ে রয়েছে, আর তার সামনে অদূরেই পুলিশ স্টেশন থেকে ফাঁড়ি সব কিছু রয়েছে, তারা কেউ ধরতে পারবে না? আমরা এই ব্যর্থ পুলিশ মন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি। আমরা কেন এই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি? ধরুন এমএসভিপির কাছে 9:45 রিপোর্ট চলে গেছে যে একটি ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। 10:12 সময় সেখানে গিয়ে পুলিশ পৌঁছাচ্ছে এবং যে ডিসি সেন্ট্রালের কথা বলছেন তিনি এখন অবধি পরিষ্কার করে প্রেস কনফারেন্সে বলতে পারলেন না যে ওখানে কর্ডন কটার সময় করা হয়েছে। তাহলে আপনি পুরো ব্যবস্থাটাকে পরিকাঠামো দিতে ব্যর্থ হয়েছেন। আপনি ক্রাইম সিনটাকে, যেটা আমরা বারবার দেখেছি, আচ্ছা আপনি আজকে সিবিআই এর কথা বলছেন, 5 দিন পর সেখানে সিবিআই গেছে, 5 দিন আপনি সুরক্ষিত রাখতে পেরেছেন ক্রাইম সিনটাকে? রাজ্য পুলিশের কাছে তো এই ছোট্ট প্রশ্ন আমাদের, যে আপনারা কেন ক্রাইম সিনটাকে সুরক্ষিত রাখতে পারলেন না? আপনারা তো অনেক কিছু খবর পেয়ে যান। সত্যি স্কটল্যান্ড ইয়ার্ড, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হবে, আপনি খবর পেয়ে গেলেন অশান্তি, ম্যাচ বন্ধ, সমর্থকদের ওপর লাঠিচার্জ। নবান্নে কিছু ছাত্রছাত্রী যাবে, অশান্তি, আপনি খবর পেয়ে গেলেন, সেখানে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। 7,000 নাকি মব এসেছে অ্যাকর্ডিং টু পুলিশ। 7,000 মবের মধ্যে আমি বলছি 1% মবকে আপনি গ্রেপ্তার করতে পেরেছেন এই পুলিশ?
এই পুলিশ মন্ত্রী, তাহলে এই পুলিশ মন্ত্রী কেন ব্যর্থতার দায় নেবে না? আপনি বলছেন আমরা ভরসা করতাম। মুখ্যমন্ত্রী, আমি এক লাইন শেষ করছি, মুখ্যমন্ত্রী যা বলেন ওনার হাতির দাঁতের মতো, বলার জিনিস একটা আর কাজ করার জিনিস একটা। আজকে উনি মনে করছেন যে 13 বছর মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী থাকার পর যে কি 7 দিনের মধ্যে ঘটনার তদন্ত করে ফাঁসি দিতে হবে। 2011 থেকে ধরুন 2024 পর্যন্ত 48,600টা ধর্ষণের ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় মন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, আমাদের অন্নপূর্ণা দেবী। এবার 48,600টি ধর্ষণের মধ্যে আপনি একটা দেখান মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে চ্যালেঞ্জ করছি যে একটা ঘটনা দেখান, 1 সপ্তাহ বাদ দিন, 1 মাস বাদ দিন, 1 বছর বাদ দিন, 1 দশকে আপনি একজন ধর্ষককে এই বাংলার বুকে ফাঁসি দিতে পেরেছেন, তাহলে মানব আপনি সফল পুলিশ মন্ত্রী। আর নালে ব্যর্থতার দায় গ্রহণ করুন আর পদত্যাগ করুন। আমি অনিন্দ্যবাবুর কাছে আসবো, কারণ সৌরভ প্রশ্ন তুলেছিল প্রধানমন্ত্রীরা দেয়, আরে তদন্ত কে করবে? মানে বিচার বলছি না, কামদুনির তদন্ত কে করেছিল বলো? কলকাতা পুলিশ করেছিল, পশ্চিমবঙ্গ পুলিশ করেছিল, ব্যর্থ হলো কেন? সিআইডির মাথায় তখন ছিল বিনীত গোয়েল। এই বিনীত গোয়েলের কথা বলতে, এই বিনীত গোয়েল তখন ছিল। আমি ডাক্তারবাবু একটা রিকোয়েস্ট করব, ডাক্তারবাবু গোয়েন্দাগিরি না করে আপনি পরিষেবা, এটা পাবলিক ডোমেনে আছে, এটা পাবলিক ডোমেনে আছে, পাবলিক ডোমেনে জিনিসটা আছে। এক সেকেন্ড সঞ্জয়বাবুর কাছে অনিন্দ্যবাবু এটাকে নিহাত গোয়েন্দাগিরি বলবো। ফ্যাক্ট, এই বিনীত গোয়েল কামদুনির দর্শকদের প্রমাণের অভাবে তাদের দুজনে রেহাই হয়ে গিয়েছে, একজন আবার ফাঁসির সাজা মুখ হয়েছে। এই বিনীত গোয়েল সেই তদন্তের মাথায় ছিলেন। তারপরে যখন তার পদত্যাগ দাবি করতে এরা সোমবার যাবেন, আজকে হয়তো আপনাদের একটু ভালোই লাগছে, সিবিআই দপ্তর যাচ্ছে, ডাক্তারবাবুরা লেগে যায় নারদ নাকি, কিন্তু সোমবার তো যাবে লালবাজারে, তখন কি করবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে আপনি দুটো দেখুন, মিছিল দেখুন। একটা আজকের মিছিল, যেটাকে আমি মনে করি শান্তিপূর্ণ মিছিল, আর একটা নবান্নে যাওয়া, যেটাকে আপনারা মতো আরও কয়েকজন ভাবে শান্তিপূর্ণ মিছিল। কেন আপনারা বলছি, আপনার এখানে চ্যানেলে বসেছিলাম, তখনই আপনি বলেছিলেন শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কাঁদানো গ্যাস এবং কামান দিয়েছে। তো ওটা যদি শান্তিপূর্ণ মিছিল হয়ে থাকে, তাহলে আজকে ডাক্তাররা যেটা করছে সেটা কি মিছিল? 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, মিছিল মহাকরণ অভিযানটা কি শান্তিপূর্ণ ছিল? আপনারা বলবেন তো? না, আমি জিজ্ঞাসা করছি। আপনারা বলবেন, তৃণমূল করেন, মমতা ব্যানার্জিকে নেত্রী মনে করেন, আপনি তো এই আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন। মহাকরণ অভিযানটা 250 জন পুলিশ কর্মী আহত হয়েছিল। আমি তো অনির্বাণকে জিজ্ঞাসা করলাম, মানে অনির্বাণ আর অঙ্কনে আলাদা লোক, আমি সেটা জানতাম। যাই হোক, বলছেন ছাত্রদের। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, আজকে যে আপনি কথাটা বলছেন, আমার দীপাঞ্জনদার একটা কথায় খুব অবাক লাগলো, জানেন। উনি বললেন যে এই ফটো আপনারা দেখাচ্ছিলেন বিভিন্ন লোকের সঙ্গে, তো উনি বললেন হিটলারের সঙ্গে আইনস্টাইনের ফটো দেখা যায়, রবীন্দ্রনাথের ফটো দেখা যায়, এর ফটো দেখা যায় বলে কয়েকজনের ক্রিমিনালের নাম বললেন। তো আমার দীপাঞ্জনদাকে আমি খুব শ্রদ্ধা করি, মানে উনি খুব মানে আমার সঙ্গে ভালো পরিচিত। তো একটা প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদী বা মহেল চস্কুরও ফটো দেখা যায়, তারা কি, এবং ব্রিজভূষণের ফটো দেখা যায়, তারা কি দেশপ্রেমিক ছিলেন, মানে কি এই ফটো দেখা গেছে বলে হিটলারের মতো ভেবে নিতে হবে উনি যেভাবে যে বাইনারি সৃষ্টি করছেন? 2, তৃতীয় কথা হচ্ছে সন্দীপ ঘোষ, আমি না এতদিন ধরে শুনে যাচ্ছি যে রাজ্য পুলিশ সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করেনি, এত করেনি, সেই করেনি, 3 দিন তারা সময় পেয়েছিল। আচ্ছা অনির্বাণ, আমি মেনে নিলাম রাজ্য পুলিশ খুব অন্যায় করেছে, ভুল করেছে, করা উচিত ছিল। এতদিন হয়ে গেল, রোজ ডেলি প্যাসেঞ্জারই করছেন উনি সিবিআই দফতরে, আবার রোববার দিন ওয়ার্ক ফ্রম হোম করেছেন, ওনার বাড়িতে সবাই চলে এসেছিলেন, তাতেও এত ঘন্টা হয়ে যাওয়ার পরে উনাকে কেন গ্রেফতার করছে না বলুন তো? খুব খাঁটি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিতে আজকে ডাক্তারবাবুরা গেছেন সিজিওতে। এবার আমার আপনাকে প্রশ্ন, বিনীত গোয়েলের পদত্যাগ চাইতেও যাচ্ছেন, যে এখনো কেন বিনীত গোয়েলকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন? এরকম একটা অপদার্থ কমিশনারকে কেন রেখে দিয়েছেন, যিনি মিডিয়ার সামনে আমারই প্রশ্নের উত্তর আমাকে উত্তর দিতে বাধ্য হয়েছেন? যদি আপনি বলেন এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার। এটা শোনার পরে মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন কেন? না, এটা সোমবার, কিন্তু আরে সোমবার এই ডাক্তারবাবুরাই যাবেন তো, সেদিনকে শান্তিপূর্ণ বলবেন তো আবার? দেখুন, আমি আপনাকে বলছি, যে কেউ কোনো মিছিল করতে পারে, আন্দোলন করতে পারে, সেটা কিন্তু শান্তিপূর্ণ করা উচিত। সুপ্রিম কোর্টও এটা বলেছে যে শান্তিপূর্ণ আন্দোলন তো শান্তিপূর্ণ হবে, সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে। শুনুন না, আরে অনিন্দ্যবাবু, পাশ কাটান কেন? এত ধার দিয়ে খেলবেন না, মাঝখান দিয়ে খেলুন মাঠের। আপনারা জানি খেলা হবে, পছন্দ করেন, সবকিছু নিয়ে খেলেন, কিন্তু এটা নিয়ে খেলবেন না, একদম মাঝখান দিয়ে চলুন। শুনুন না, বলছি সোমবার এই ডাক্তারবাবুরা বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে যাবেন,
মুখ্যমন্ত্রী এখনো বলেননি তিনি সমর্থন করেন কিনা, বলেছেন চিকিৎসকদের সব দাবি তিনি সমর্থন করেন। এই দাবিটা জানেন কিনা, সমর্থন করেন কিনা এখনো বাইট পাইনি। আপনি এখানে বসে বলতে পারবেন সমর্থন করেন কি? মুখ্যমন্ত্রী বাইটটা মুখ্যমন্ত্রী দেবেন, সেটা হ্যাঁ, মুখ্যমন্ত্রীর ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে ওনারা যে কোনো দাবি নিয়ে যে কোনো আন্দোলন যে কোনো লোক করতে পারেন, সেটা কতটা যুক্তিসঙ্গত, যে কোনো আন্দোলন যে কোনো লোক করা যা, অভয়ার তদন্তের দাবিতে অন্তত তদন্তটা সুস্পষ্ট ভালোভাবে হোক, আর যেসব প্রমাণ লোপাট করে রেখে দিয়েছে, চেপে চেপে রেখে দিয়েছে, এবং এক মিনিট প্রত্যেকদিন প্রেস কনফারেন্স করে মিথ্যা বলাচ্ছে, সেগুলো যেন না করে, এই দাবিটাকে আপনি সাপোর্ট করেন। আমি 10 সেকেন্ড একটা কথা বলি, আমি ভরসা রাখি, আমার বিশ্বাস আছে সিবিআই এই তদন্ত যেটা করছেন তাতে তারা সাফল্য পাবে, সাবজেক্ট টু তারা যদি নিরপেক্ষ তদন্ত করে। কারণ বিগত দিন আমরা যেগুলো দেখেছিলাম 10 বছর 15 বছর তদন্ত চালিয়ে যাচ্ছে, তারা যদি নিরপেক্ষ তদন্ত করেন, এবং আমি বিশ্বাস করি এই তদন্ত তাড়াতাড়ি শেষ হবে। বেশ, এবার সজলবাবুর কাছে আসবো। সজলবাবু, ওদের বিশ্বাস ভরসা, সৌরভপ্রিয়বাবু আমি ফেস ভ্যালুতে নিয়েছি, বলেছেন উনিও চান সিবিআই সফল হোক, কিন্তু সিবিআই সফল হওয়াটা আমি শুধু রাজনৈতিকভাবে প্রয়োজন বলে বলছি না, আমি বলছি সব রাজনীতির জন্য প্রয়োজন, ব্যবস্থার জন্য প্রয়োজন। আপনি একমত? আমি কতগুলো কথা বলি, সিবিআই সফল হবে এটা তো সবাই চাইছি, অন্তত মুখে চাইছি আমরা সবাই। সফলতা আর ব্যর্থতা কিছু সাবজেক্টের উপর নির্ভর করে। সিবিআই তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, বা তারা ম্যান্ড্রেক্স নয়, তারা পিসি সরকার নয়, তারা সুপারম্যান স্পাইডারম্যান কিছুই নয়, তারা আপনার আমার মতন সাধারণ রক্ত মাংসের মানুষ। আপনি আমায় বলুন তো, একটা সরকার দায়িত্ব নিয়ে প্রমাণ ধ্বংস করবে আর সিবিআই সেই প্রমাণগুলো নিয়ে এসে কাউকে অ্যারেস্ট করবে, সাকসেস রেটটা কিসের ওপর নির্ভর করে? সাকসেস রেটটা নির্ভর করে কতজনকে তুমি কাস্টডিতে ভরলে নয়, কতজনকে তুমি আলটিমেটলি অভিযুক্ত প্রমাণ করতে পারলে, মানে কোর্ট কতজনকে শাস্তি দিল তার ওপরে। আজকে একদল লোককে ধরে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে দেখালাম বিরাট কাজ করেছি, সবাই সন্তুষ্ট, সবাই নীরব, সবাই বলছে জিন্দাবাদ সিবিআই, কিন্তু তারপর যদি 2 বছর বাদে সেগুলো প্রমাণভাবে খালাস হয়ে যায়, তখন সেটা হয় সিবিআই এর আনসাকসেস রেট। এবারে আপনাকে আমি বলছি, যারা প্রমাণ মিটিয়ে দিয়েছে সেখান থেকে এই প্রমাণ বার করে এনে অ্যারেস্ট করাটা সত্যিই খুব কঠিন কাজ। এ তো অবাস্তব কথা বললে হবে না। একটা সমাজের একটা শ্রেণীর মানুষ এটা বুঝতে চাইবে না, আর একটা শ্রেণীর মানুষ সব বুঝেও মানুষকে ভুল বোঝাবে। এবারে আপনাকে আমি বলি যে এই যে আপনারা বলছেন, এই যে ধরুন একজন ডিসি সেন্ট্রাল, তিনি একজন মহিলা, তাকে কেন বসানো হয়েছে? উনি বলছেন এখানে কর্ডন ছিল, এখানে লাইন করে পুলিশ ছিল। আমি প্রথম প্রশ্ন করি, ওই দিন কি উনি ওখানে সেই সময় ছিলেন? দেখা যাবে উনিও হয়তো ওই সময় ওখানে ছিলেন না, কারণ অত সকালে অত পুলিশের আসার ওখানে তখনও দরকার পড়েনি। পুলিশ বাড়াতে হয়েছে কখন? যখন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলো যখন আন্দোলনে নেমেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই সময় ডিসি সেন্ট্রাল ওখানে ছিলেন না। এবার আপনি এবার বলুন, তাহলে ডিসি সেন্ট্রাল বলছেন কেন? পেটের দায়, কি করবেন বেচারি ইয়াং অফিসার, মহিলা ফেস চাই, কারণ বাকিদের ছবি দেখলেই পাবলিক মোবাইল বলুন টিভিতে বলুন পাবলিক থুতু দিচ্ছে, তাদের কথা শুনছে না, তাই দেখছে অপেক্ষাকৃত দুর্বল কাঁধে রেখে ফায়ার করো। আর এটা তো স্ক্রিপ্ট রিডার, যা লিখে দিয়েছে ও তাই বলছে এটা আমার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কি করে জানলি তুই ওটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? ও বলে দিচ্ছে, ওকে যা বলে দেওয়া হয়েছে। উনি কাউকে জাস্টিফাই করার জন্য এই কথাগুলো বলছেন, কাউকে বাঁচানোর জন্য বলছেন, কারণ লেখাপাঠ করে বলছেন। এবার শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, যে সৌরভ ভালো ছেলে, ও গীতা কথা বলেছে বলে আমি ভাবলাম গীতা ওই ধর্মগ্রন্থের কথা। তৃণমূলের অন্য কেউ গীতা ছুঁয়ে বললেই আমি মাথায় হাত দিতাম যে আরেকটা কেস এলো সামনে বলে বোধহয়। এই বলি যে ইউপি, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যের কথা বলেছে। আমি ঠিক, প্রত্যেকটা রাজ্যে গত 10 বছরে এরম করে হয়তো একটা করে ঘটনা ঘটেছে, কিন্তু এখানে প্রতি 3 মাস অন্তর একটা করে ঘটনা ঘটেছে। আমরা 6 মাস আগে এখানে বলতাম হাঁসখালি, আজকে বলছি আরজি কর। তারও 6 মাস আগে চলে যান, আমরা বলতাম কামদুনি। তারও 6 মাস আগে চলে যান, 1 বছর আগে চলে যান, দেখবেন আমরা বলতাম পার্ক স্ট্রিট, আমরা বলতাম চোপড়া, আমরা বলতাম কোচবিহার, আমরা বিভিন্ন জেলার কথা বলতে থাকতাম। এটা গত পশ্চিমবঙ্গে গত 12 বছরে যতগুলো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে ঘটেছে। 1, 2 হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন চাইছি। একটা লোক সে চাইলো আমি পদত্যাগ করে দেবো, সন্দীপ ঘোষ, তাকে বললো না না তুই পদত্যাগ করিস না, তুই চলে যা ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার হয়ে। একটা লোককে স্বাস্থ্য দপ্তর, কার দপ্তর? ওনার দপ্তর, ওনাকে ট্রান্সফার করলো। 48 ঘন্টার মধ্যে সেই স্বাস্থ্য দপ্তরই আবার তার ট্রান্সফার রিভোক করে তাকে আগের চেয়ারে বসিয়ে দিল। তারপর মাসখানেক বাদে সেই স্বাস্থ্য দপ্তর আবার তাকে ট্রান্সফার করলো, এবার মুর্শিদাবাদে। 15 দিনের মধ্যে সেই লোকটা আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার ফিরে এলো। ফিরে এসে সকাল সকাল গিয়ে সে চেয়ারে বসে পড়লো।
যে সুপারের চেয়ারে, আরেকজন সুপার কিন্তু তখন হসপিটালে উপস্থিত। এই যে পরিস্থিতি, এই অপদার্থতার জন্য আমি এক সেকেন্ড শেষ করে নেবো, এই অপদার্থতার জন্য ওনার পদত্যাগ করা উচিত। আবার একটা কথা বলি, উনি একদিকে পুলিশ মন্ত্রী, একদিকে স্বাস্থ্যমন্ত্রী। আপনি আমাকে একটা উত্তর দিন, স্বাস্থ্যমন্ত্রী যদি স্বাস্থ্যমন্ত্রী তিনি তার এখানে 21 সালে থেকে তার বিরুদ্ধে অর্থনৈতিক অভিযোগ, কোনোদিন সিট গঠন হয়নি, তিনি তাকে সুপারিনটেন্ডেন্ট পদে আরেকটা হসপিটালে দিচ্ছেন। আবার তার শরীরের আরেকটা অংশ হচ্ছে পুলিশ মন্ত্রী, তিনি হঠাৎ যাকে সুপারিনটেন্ডেন্ট করেছিলেন 3 দিন আগে তার বিরুদ্ধে পুলিশকে দিয়ে সমন পাঠাচ্ছেন, ডেকে পাঠাচ্ছেন। এই যে দ্বৈত চরিত্র, এর জন্যই পদত্যাগ করা উচিত, এরকম অপদার্থের একদম থাকা উচিত না। বেশ, আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাব, মুর্শিদাবাদ থেকে আছেন সিপিআই নেতা আমার সঙ্গে। অনির্বাণ বাবু, সজল বাবু যেখানে শেষ করেছে সেটা হচ্ছে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। কিন্তু আমি বলছি বাকি সব কিছু তো এটা চললেও এখানে চলা মুশকিল। মেইন স্ট্রিম পত্রিকায় মধুলিমায় প্রবীণ জয়প্রকাশ পন্থী জনতা দলের নেতা 95 সালে লিখেছেন, 1995, দেশটা দুর্নীতিতে ভরে গেছে। কয়েকজন রাজনীতিকের নাম করে লিখে দিয়েছিলেন এরা আন্ডারওয়ার্ল্ড থেকে টাকা নেয়। একজনও ওই পত্রিকাকে অথবা মধুলিমায়কে কোনো আইনি নোটিশ পাঠায়নি। পরবর্তী 20 বছর ভারতের ইতিহাস আমরা জানি। আমি বলছি স্টান্সটা কখনো কখনো তখনই নিতে হয়, সেই মুহূর্তে নিতে হয়। আমাদের স্টান্স নিতে আর দেরি করার কোনো জায়গা আছে কি, সুযোগ আছে কি? দেখুন, ওখানে তৃণমূলের যারা আছেন, অনিন্দ্যবাবু তিনি মিছিলের নেচার বিচার করার বিলাসিতা স্টুডিওতে বসে করতে পারেন। আরেকজন যিনি আছেন তিনি সৌরভ বাবু, তিনিও এখানে বসে যে নাগরিক সমাজের আন্দোলনে আজকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নগুলো নাগরিক সামাজিক পরিসর থেকে যখন স্টুডিওতে এসে পড়েছে তখন সেই নিয়ে আলোচনাকে উনি গোয়েন্দাগিরি বলে ব্যঙ্গ করতেই পারেন। কিন্তু এগুলো করলে পরে তো সত্যটা ছাপা পড়বে না, সত্য বড় নির্মম, সমস্ত পড়ে বেরিয়ে আসছে। আমার প্রথম প্রশ্ন, বিনীত প্রশ্ন, গোয়েন্দা হিসেবে নয়, আমার প্রথম প্রশ্ন একজন সংবেদনশীল নাগরিক হিসেবে, যে মৃতদেহটাকে অত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার দরকার কি হয়েছিল, কি এমন হয়েছিল? পোস্টমর্টেম রিপোর্ট যদি কোর্টে চ্যালেঞ্জ হয়, আনিস খানের উদাহরণ, তার জলজান্ত দৃষ্টান্ত তার আগে হয়েছে, সেইটা পুড়িয়ে দিতে হলো কেন হতো? মুখ্যমন্ত্রী জানেন না এগুলো? আখতার আলী দীর্ঘদিন থেকে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন কেন শুরু করেননি সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তিনি জানতেন না? মুখ্যমন্ত্রীর দায় সবটাই, তিনি কেন এরপর বিনীত গোয়েলকে চার্জ করবেন না? তিনি কেন সন্দীপ ঘোষকে প্রমোশন দেবেন? তিনি কেন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করবেন না? তাহলে এখানে মুখ্যমন্ত্রীর কি কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে? আমি রিপাবলিক বাংলার এই ক্যামেরার সামনে আমি এই প্রশ্ন তুলতে চাই, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী তার কি কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে যিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে? যদি থাকে অনির্বাণ, আপনি কি দাবি করবেন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার স্বার্থে তার পদত্যাগ করা উচিত? ব্যবস্থাটার স্বার্থে পরেও মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু কেউ পরেও স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, স্বাস্থ্যমন্ত্রী হবেন, তার দল থেকেও হতে পারেন, তার দলেরও রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে, দেশেরও রাজ্যেরও রাজনৈতিক ভবিষ্যৎ থাকাটা জরুরি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী। দেখুন, কনস্টিটিউশনকে আমরা লিভিং ডকুমেন্টস বলি, তার উপর ভিত্তি করে গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আজকে এত প্রতিষ্ঠান, তার মধ্যে রাজ্য সরকার একটা প্রতিষ্ঠান, সেই সরকারের দায়িত্ব ছিল জাস্টিসটাকে পাইয়ে দেওয়ার। কিন্তু সেই সরকার যখন সেটাকে আড়াল করতে চায়, যখন নাগরিক সমাজ থেকে প্রশ্ন ওঠে যে তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কিনা, সরকারের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কিনা। দীপাঞ্জন বাবু হাত তুলছেন, আমার একদম সময় কম, আমি দীপাঞ্জন বাবুর কাছে 30 সেকেন্ডের জন্য যাব। দীপাঞ্জন বাবু প্লিজ, 30 সেকেন্ডও বেশি, একটু যদি তার কমে বলা যায়। হ্যাঁ, যেটা বারবার হচ্ছে না, খেলা হবে, খেলার কথা উঠলো, তুমিও খেলার কথা বললে, স্টান্সের কথা বললে, মুখ্যমন্ত্রীর এক কি পাপোশ আছে না, সে কথায় কথায় বলে খেলা হবে খেলা হবে। আমি খেলা হবে দিয়েই একটা উদাহরণ দেই। 70-এর দশকে পাকিস্তানে এক কুখ্যাত আম্পায়ার ছিল শকুর রানা, যিনি পাকিস্তানের প্লেয়ারদের আউট দিতেন না। তো একবার ভগবত চন্দ্রশেখর, কিংবদন্তি বোলার, পরপর 3 বলে একবার এলবিডব্লিউ করেছেন, 2টো ক্যাচ হয়েছে এবং 3বারই তার অ্যাপিলে শকুর রানা আউট দেয়নি। 4র্থবার সে বোল্ড করে দিয়েও অ্যাপিল করে, হাউস অ্যাড করে। শকুর রানা অবাক হয়ে বলে, সে কি, ও তো বোল্ড হয়ে গেছে। বলে বোল্ড হয়েছে আমি জানি, কিন্তু ও আউট হয়েছে কি?
ওই আম্পায়ারকে যদি না বদলানো হয়, মুখ্যমন্ত্রী যদি না বদলানো হয়, এ ফ্রি অ্যান্ড ফেয়ার খেলা হবে না। আমাদের অভাগা বোনটি সে বিচার পাবে না। আমার সময় একেবারে শেষ। অনেক অনেক ধন্যবাদ। আমার সঙ্গে যারা আজকে সময় দিলেন তাদের প্রত্যেককে আমি আজকের পোল রেজাল্ট আপনাদের দেখাতে পারছি না, তবে 2 ঘন্টায় 53,000 মানুষ ইউটিউবে ভোট দিয়েছেন। আপনারা প্লিজ গিয়ে রেজাল্টটা দেখবেন আমাদের ইউটিউব পেজে। আমি সময়ের অভাবে দেখাতে পারলাম না। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক আজকে এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।